নমস্কার বন্ধুরা, আপনারা শুনছেন রেডিও আবহে ঘরবন্দি মন। ঘরবন্দি মনের প্রথম বেতার বিভাগ শুধুমাত্র ফেসবুক প্রচার তরঙ্গে। শুনুন, শোনান, উপভোগ করুন। পুজো উপলক্ষে ঘরবন্দি মনে শুরু হয়েছে শারদ উৎসবের সাথে জড়িয়ে থাকা আপনাদের রঙিন স্মৃতির ডালি নিয়ে সাজানো এক ভিন্ন স্বাদের অনুষ্ঠান, পুজোর গল্প। এখানে আমরা শুনব আপনাদের মনের কথা, আপনাদের সোনায় মোড়া দিনগুলির অভিজ্ঞতার গল্প। আজ অনুষ্ঠানের প্রথম পর্ব। আজকের বিষয় মামাবাড়ির পুজো না পাড়ার পুজো। চলুন শুনি আমাদের বন্ধুদের আজকের পুজোর গল্প। আজ আড্ডার তালে তালে ঢাকের আওয়াজ এলো, স্মৃতির আঙুল ধরে পুজোর মেজাজ। আজ প্যাক আপ শুটিং এর যত কুচকাওয়াজ, বন্ধুরা সব বাড়ি মুখ আজ। ক্যালিফোর্নিয়া থেকে কলকাতা পারি, এ বছর না এলে তোর সাথে আড়ি। যে আছিস যেখানে, দিল্লি দুবাই, আয় একসাথে পুজো বাড়াবো রোশনাই। চল প্যান্ডেলে রাত ভর জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল। চল প্যান্ডেলে রাত ভর জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল। পাট ভাঙা পাঞ্জাবি সিল্কের শাড়ি, অঞ্জলি দেওয়া হলে বন্ধুর বাড়ি। দল করে বসে হবে অন্তাক্ষরী, হুড়সুরে গান খুনসুটি মারামারি। চল প্যান্ডেলে রাত ভর জেগে, আজ আড্ডা হবে চল, আবার কবে দেখা হবে সেই ভেবে ভেবে মুখে হাসি চোখে জল। আমি শুভ্রা, বাঁকুড়ায় থাকি, একটি বাচ্চাদের স্কুলে পড়াই। কতটা পেশার খাতিরে জানি না, তবে বাচ্চাদের সাথে থেকে ছোটবেলাটাকে আর একবার যাপন করার ইচ্ছে থেকে ওদের একটু নাচ গান আবৃত্তি ছড়া এসব শেখাই। আজকে পুজোর আগে ঘরবন্দি মনের তরফ থেকে কিছু বলতে বলা হয়েছিল। আমার পাড়া নাকি মামাবাড়ির পাড়া, এই অদ্ভুত একটা কনসেপ্টের ওপর বলতে গিয়ে সত্যি এমন কিছু ছবি আমার চোখের সামনে ভেসে উঠল, হয়তো আগে সেভাবে ভেবে দেখা হয়নি। জন্মের পর থেকেই কেউ বোধহয় শুধু আমার পায়ের তলায় নয়, সারা শরীরেই সর্ষে ছড়িয়ে দিয়েছিল। তাই বোধহয় 8-10 জনের মধ্যে কোনো দিনই থিতুটা ঠিক হতে পারিনি। কোথাও 6 মাস, কোথাও 1 বছর, কোথাও বড় জোর 2 বছর। বাবার সাথে সাথে একটা বেডিং আমাদেরও বাঁধা হতো। তাই এই জীবনের মাঝ দুপুর পেরিয়ে এসে পাড়া শব্দটা শুনলে শুধু একটা ছবি ভেসে ওঠে আমার কাছে, মামাবাড়ির পাড়া। হসপিটাল থেকে কোলে করে বাড়ি আসার দিন থেকে আজ অবধি আমার পাড়া শব্দটার সমার্থক শব্দ আর অন্য একটাও পাইনি, বদলাতেও পারিনি। হামা দিয়ে ছুটতে শিখে আজ ক্লান্ত হওয়ার বেলা চলে এলো। বাপের বাড়ি শ্বশুর বাড়ি মিলে অনেক কটা ঘর জুটলো আমার। তবুও আমার পাড়া শব্দটার বিকল্প খুঁজে পাওয়া হয়নি। মনে আছে ছোটবেলার জ্ঞান হওয়া স্তক দুর্গাপুজো হতে দেখে এসেছি এ পাড়াটায়। নানা জায়গা ঘুরে পুজোর সময়টাই মামাবাড়িতেই চলে আসতাম। সেই ম্যারাপ বেঁধে একচালা ঠাকুর থেকে আজকের ঝা চকচকে মন্দির। কত কিছুই তো বদলে গেল, শুধু একটা পুরনো গন্ধ আজও বদলায়নি জানেন। আমি আজও একটা ধূপ কর্পূর আর ছাতিম ফুলের গন্ধ মেশানো অদ্ভুত একটা আলোর গন্ধ পাই। বিশ্বকর্মা পুজোর প্রায় সাথে সাথে বাঁশ নামতো। পুজোর কদিন আগে যদি মামাবাড়ি পৌঁছতুম তো দেখতুম দেশলাই কাঠির মতো বাঁশ জুড়ে জুড়ে কেমন ছাউনি বুনছে সবাই। লাল হলুদ কাপড় পরছে সে ছাউনি। কাপড় জড়ানোর আগে ওই বাঁশ বেয়ে টঙ্গে উঠে পড়তুম একদম ওপরে।
কখনো কখনো পাশের সেই বাঁশগুলো ধরে বাঁদরের মতো দোলও খেতুম। তখন কেউ ঠিকঠাক আমায় লক্ষ্য করলে আজ এত দোষারোপ শুনতে হতো নি জানেন। মহালয়ার অনেক আগে থেকে বোষ্টম দাদু আর বোষ্টমী দিদা গান শোনাতে আসতো। কুয়াশা মাখা আধার ঘেরা পথে শেষুর জোনাকির আলোর মতো জ্বলে উঠত। খুব ভোরে উঠে ঘরে মন্দিরে মাড়ুলি দিয়ে দিদুন ফুল তুলতে যেত। চরম ল্যাদখোর আমিও যে কিসের লোভে জুটে যেতুম বুড়ির সাথে, সে উত্তর আজও মেলেনি। ফুল তুলতে তুলতে দূর থেকে ভেসে আসতো আগমনের সুর। কখনো সখনো দেখা হলে দিদুনকে কুশল জিগাইতেন দুজনে, মা ঠাকরুন বলতেন। বিজয়ার পর ফেরার বেলায় মা ঠাকরুন যে অন্নপূর্ণার মতোই অভাবের গেরস্থালি থেকে ঝুলি ভরে দিত মুরকি, বাতাসা, নারকেল নাড়ু আরও কত কিছুতে। কখনো কখনো শাড়ি আর ধুতিও থাকত। বোধহয় সে কথাই ভুলতে পারতেননি। অনেক বছর দেখেছি লোক এসে মূর্তি গড়ছে মণ্ডপে। তখন আমি খুব ছোট্ট। এক বয়স্ক মানুষের সাথে আলাপ হয়েছিল। পাতলা ছোটোখাটো চেহারা, মলিন জামা কাপড়, কযুগের পলি জমেছে চামড়ায়, মালুম হয়নি। মোটা কাচের চশমা, এমন করে মূর্তি গড়তেন আমার দেখে ভারী অবাক লাগতো। ছোট ছিলুম, বুঝতুমনি। আজ বুঝি ওকে মায়া বলে। কবে যেন জেনেছিলুম মহালয়ার ভোরে চক্ষুদান হয়। একবার গেছিলুম দেখতে। আজও চোখ বুঝলে দেখতে পাই টুলে দাঁড়িয়ে মায়ের চোখ আঁকছে, তার এক আশিতে পর ছোড়া, আর লাল ফ্রক পরে নিচে চেয়ে চেয়ে সবটুকু দেখছে আমার ভীষণ পরিচিত একটা ছোট্ট মেয়ে। আঁকা শেষ হওয়ার আগেই দেখেছিলুম নোনা জল গড়িয়ে পড়ছে লোকটার চোখ বেয়ে। জিগাইছিলুম, জানেন কাঁদছো কেন গো? বলেছিল, আমার মা আসছে, আমার ঘরে উমা আসছে, আর আমি বাপ হয়ে কাঁদবনি দিমুনি। উত্তর ছিল না আমার কাছে জানেন। রাত জেগে মহালয়ার ভোরে শিউলি ফুল ফোটা দেখব বলে টর্চ হাতে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকেছি। মহালয়া শুনে ফটকা ফাটিয়ে ঘুমিয়ে পড়তুম। সেই ঘুমের ঘোরে শালপাতার চংড়িতে করে দাদুনের আনা গরম কচুরি ঝিলিপির সুবাস জানান দিত এবারের মতো তর্পণ সারা হয়েছে। ছাদে বসে সারা রাত জেগে যাত্রা দেখেছি জানেন। ম্যারাপের তলায় সব্বার সাথে সার বেঁধে বসে বসে দেখেছি বড় বড় ক্যাসেটের ভিডিও। দশমীর রাতে চিৎকার করে বলেছি, আর একটু চাটনি দাও কেউ। কখনো চোখ ভিজে গেছে, মুখ ভিজে গেছে নোনা জলে। গরমে না ঝালে সেবেলা থেকে এবেলা পর্যন্ত আজও বুঝতে পারিনি। সবার মতো করে আমি ঠিক কিচ্ছু পারি না জানেন। তবুও প্রতি বছর একাদশীর রাতে বলেছি, মারে তাড়াতাড়ি বাড়ি ফিরিস, তোর অপেক্ষায় সারাটা বছর বসে থাকি। আমার এই জীবনে ঘোরা অসংখ্য শহর, অগুন্তি গ্রাম, মফস্বল আমাকে ঠিকানা দিয়েছে, আমাকে ঘর দিয়েছে, পাড়া দিতে পারেনি। আজও পাড়া বলতে বুঝি একটা একচালা বারান্দা, আমপেয়ারার ছায়া মাখা উঠোন, তুলসীতলার পিদিম, জানালায় চোখ রেখে দেখা মন্দিরের প্যান্ডেল, বন্ধুদের চিৎকার করে বলা, ওই যাস না, দাঁড়া, আমিও যাবো খান দেখতে। সন্ধি পুজোর শেষে বারুদের গন্ধ ছাপিয়ে একটা ছাতিম ফুলের গন্ধ বারবার কি জানি কোথা থেকে এসে ভিজিয়ে দিয়েছে আমায়। চোখ ভিজিয়েছে, মুখ ভিজিয়েছে, আজও দেয় জানেন। কিছু কিছু গন্ধ বোধ হয় আমাদের জীবনে সময়ের মাপঝোপটা দেখে না। আমার ঘর না থাকা বাউন্ডুলে এক পৃথিবীতে আজও পাড়া বলতে একটাই গল্প রয়ে গেছে। সেই গুটি গুটি পা দিয়ে হাঁটতে হাঁটতে যে পথ শুরু করেছিলুম, সে পথ আজও একটা পাড়াতেই থামে, আমার মামার বাড়ির পাড়া। নমস্কার, আমার নাম সৌরভ চক্রবর্তী। আমি লালবাজার বাঁকুড়ায় থাকি। পেশায় একটি বেসরকারি স্কুলের শিক্ষক। আজ
ঘরবন্দি মনের আমন্ত্রণে আমি আপনাদের সামনে গল্পের ছলে আমার কিছু অভিজ্ঞতা তুলে ধরছি। আমার মামাবাড়ির পুজো বলতে আমার মামাবাড়ি যেখানে, সেখানে মানে সেই গ্রামে দুর্গাপুজো হয় না। কালী পুজো অনেক বড় করে হয়। এমনকি কালী পুজোতে মা কালীর আপনার মূর্তির সাথে লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ এরাও থাকে। তো সেই অর্থে পুজোতে কোনো দিনই মামাবাড়ি যাওয়া হয়নি। আর পাড়ার পুজো বলতে অবশ্যই আমি একটু আগে যে বললাম যে আমার বাড়ি বাঁকুড়া শহরের লালবাজারে। লালবাজারে পুজো হয়, আপনারা সবাই জানেন, বিখ্যাত পুজো। আর আমি কোনো বছরই পুজোতে বাইরে যাই না, বাড়িতেই থাকি। আমার পরিবারের লোকজনের সাথে, বন্ধুদের সাথে অনেক মজা করি। পাড়ার পুজো মণ্ডপেও থাকি। ছোটোবেলায় স্বেচ্ছাসেবকও থাকতাম টিফিনের লোভে, একটু বলে রাখছি। এখন থাকি, এখন সবসময় থাকা হয় না, বন্ধুদের সাথেও ইয়ে করতে যাওয়া হয়, ঘুরতে যাওয়া হয় একটু, মানে শহরের মধ্যেই বিভিন্ন পুজো প্যান্ডেলগুলো দেখা হয়। তবে অধিকাংশ সময়টা কিন্তু পাড়ার পুজোর এখানেই থাকি। কিছু কিছু ছোটো ঘটনা মনে পড়ছে, যেটা বলি আপনাদের সামনে। সেটা হচ্ছে আমি একজন সাংস্কৃতিক কর্মীও। সংস্কৃতি জগতের কাজ, বিশেষ করে নাটক আমার খুব ভালো লাগে। তো আমাদের পাড়ার পুজোতে আমি ছোটোবেলায় আবৃত্তি করেছি। এখানে ভালো ভালো অনুষ্ঠান হয়, সেটা দেখেছি। আর তার সাথে সাথে একদম ছোটোবেলার কথা যদি বলেন, একটু নস্টালজিক হয়ে যাব, কারণ তখন মায়ের সাথে যেতাম সপ্তমীর দিন। যখন ঘট আনতো, কলা বউ আনতো, তখন মায়ের সাথে যেতাম আমি আর বোন। আবার অষ্টমীর অঞ্জলি দিতে গেছে মা, তখনও গেছি। আর দশমীর দিন যখন মা দুর্গা চলে যাচ্ছে, তখনও গেছি। তো এবং প্রত্যেকটা মুহূর্তকে খুব ভালোভাবে উপভোগ করেছি আর কি ছোটোবেলায়। তো ছোটোবেলার পুজোতে, ছোটোবেলায় তো আরও অনেক সহজ সরল ছিলাম, তখন আরও ভালো লাগতো। পুজো কবে আসবে, পুজো কেন চলে গেল, এগুলো সব মনে হতো আর কি। এরকম অনেক জমজমাটি ব্যাপার। আর তার সাথে সাথে যেটা এখন হয়, এখন বন্ধুরা বড় হয়ে গেছে, আমার পাড়ার যেসব আরও বন্ধুরা আছে, যারা হয়তো অনেকেই বাইরে কাজ করে, আবার অনেকে করে না, কিন্তু বিভিন্ন ব্যস্ততার জন্য তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয় না। এই পুজোর কটা দিন তাদের সাথে একটু আড্ডা, একটু হাসি ঠাট্টা, কেউ যদি প্রেমে পড়েছে, কেউ যদি বিয়ে করেছে বা কারোর বিয়ে ঠিক হচ্ছে, সেই নিয়ে একটু মজা ইত্যাদি। আমার সাথেও ওরা করে এটা। তো এইগুলো নিয়ে আর কি খুব ভালো কাটে পুজোর সময়টা। এই পাঠের শেষ পর্যায়ে এসে একটা জিনিসই আপনাদের সামনে বলবো, সেটা হচ্ছে প্রত্যেকেই এরকমভাবে নিজের পাড়ার পুজোকে, সেটা ছোট হোক বড় হোক, থিম পুজো হোক, ঘরোয়া পুজো হোক, সেগুলোকে ভালোবাসুন। আর অবশ্যই যাদের মামাবাড়িতে পুজো আছে বা পুজোর সময় মামাবাড়ি যান, তারাও কিন্তু সেটা ভালোবাসুন। নিজের মানুষগুলোর সাথে পুজোর দিনগুলো খুব ভালোভাবে কাটান। এর থেকে ভালো আমার মনে হয় আর কিচ্ছু হয় না। নমস্কার। নমস্কার শ্রোতা বন্ধুরা, আমি শ্রীমতী মনিকা মুখার্জি। আমি উপস্থিত থাকি উত্তর 24 পরগনার সল্ট লেকে। আমার একটি নাটকের দল আছে, নাম সল্টলেক থিয়েটার। তাছাড়া একটি শ্রুতি নাটকেরও দল আছে, নাম মধুরাম। আসলে আমি ছেলেবেলা থেকেই খুব নাটক ভালোবাসি। মামার বাড়ির পূজা না পাড়ার পূজা, এই সম্বন্ধে আমার কিছু ছোটবেলার অভিজ্ঞতা আমি সবার সাথে ভাগ করে নিতে চাই। আমার ছেলেবেলা কেটেছে উত্তরপ্রদেশের বিভিন্ন জায়গায়। আমার বাবা ছিলেন চাকুরি সূত্রে ওখানেই আমাদের পড়াশোনা। কিন্তু দুর্গাপুজোর সময় আমাদের মন আনন্দে নেচে উঠত। তার কারণ ওইসব জায়গায় আনন্দ বলতে সিনেমা দেখা বা কোনো রকমের অন্যান্য আনন্দ কিচ্ছু ছিল না। যা ছিল শুধু পড়াশোনা আর খেলাধুলো। কিন্তু দুর্গাপুজোর সময়ের 2 মাস আগের থেকেই চলতো নাটকের রিহার্সাল, গান নাচের রিহার্সাল। আহা, সে কি আনন্দের দিন! সময় যে কোথা দিয়ে চলে যেত বুঝতেই পারতাম না। এটাই ছিল সারা বছরের আনন্দের খোরাক।
এরপর এসে যেত মঞ্চস্থ করার দিন, সাজ সাজ রব। এর উপরে থাকতো খুব সুন্দর করে সেজেগুজে মাকে অঞ্জলি দেওয়া, সব বন্ধুদের নিয়ে ভোগ খাওয়া, ভোগ বিতরণ করা। সত্যি কী আনন্দ ছিল ওই সময়। এখন কলকাতাতে এসো পাড়ার পূজায় কিন্তু আমরা নাটক করি, ভোগ রান্না করি, এখনও আমরা খুব আনন্দ উপভোগ করি। হ্যাঁ, এর উপরে আমাদের কিন্তু একটা উপরি পাওনা ছিল, কারণ আমার মামার বাড়িতে দুর্গাপুজো হতো। কোনো কোনো বছর আমরা কলকাতায় এসে মামাবাড়ির পুজোয় যোগদান করতাম, তাতেও কিন্তু খুব আনন্দ ছিল। সেখানে সকাল থেকে ফল কাটা, মায়েদের নানা কাজে সাহায্য করা, সময় মতন সবাই মিলে অঞ্জলি দেওয়া, এরপর সবাই মিলে ভোগ খেতে বসলে জল দাওরে, নুন দাওরে সবই থাকতো। আর রাতের বেলা খুব আনন্দ করে ভাই বোনেরা মিলে একসঙ্গে গলা জড়াজড়ি করে আমরা ঘুমোতাম। আবার সকালবেলা উঠতাম, উঠে আবার তো কাজে হাত দিতে হবে আমাদের, সেই জন্যে তখন আমাদের কত কাজ, এইসব কাজে আমরা মেতে উঠতাম, কোনো আলস্যই ছিল না। আর এখন দাদু দিদিমাও নেই, মামিমাও চলে গেছেন, ভাই বোনেরা সব বিয়ে শাদী হয়ে তাদের গন্তব্যস্থলে চলে গেছে, আর পুজো হয় না, শুধু আমার মামা রয়েছেন। কিন্তু পাড়ার পুজো কিন্তু বন্ধ থাকেনি, সেটা কিন্তু চলেই চলেছে, এগিয়েই চলে নিজের মতন করে। সুতরাং আনন্দ কিন্তু সবসময় পাড়া ও বাড়ির পুজোতে আছে। আনন্দটাকে না নিজেরা খুঁজে নিতে হয়। আমার কাছে কিন্তু দুটো পুজোই খুব আনন্দদায়ক। আমি একটা মায়ের গান দিয়ে শেষ করছি। জগত ধারিণী মাতা দুর্গা, জগত ধারিণী মা, জয় জয় মা, জয় জয় মা, জয় জয় মা জননী। হে দুর্গা দেবী, রণচণ্ডী দেবী, শিব রমনা জাগো মা, শিব রমনা জাগো মা, জাগো দুর্গতি হারিণী মা, জাগো জাগো মা, জাগো জাগো মা, জাগো জাগো মা জননী। নমস্কার। নমস্কার। ঘরবন্দি মনে প্রত্যেক সদস্যদের জানায় আসন্ন শারদ উৎসবের প্রীতি, শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। আমার নাম আকাশ কর্মকার, বাঁকুড়া জেলা নিবাসী, পেশায় একজন শিক্ষক, ইংরেজি বিষয়ের শিক্ষকতার সঙ্গে যুক্ত। শখে লেখালেখি করতে পছন্দ করি। লেখক বা কবি এরকম কোনো বিভৎস শব্দে আমি নিজেকে পরিচয় দিতে পারবো না, কারণ সেগুলো ধৃষ্টতার পরিচায়ক। আর এবার আছে একটু ঘরবন্দি মনের ব্যাপারে। ঘরবন্দি মনের যেদিন থেকে একটা ছোট্ট চারাগাছে যে বীজ হয় আর কি, তো সেই বীজের সময় থেকে শুরু করে তাকে জল দেওয়া থেকে শুরু করে একটা তার চারাগাছ থেকে তার আকার তার গাছের বড় হয়ে ওঠা এবং ধীরে ধীরে যে আকার আজকে মহিরুতে পরিণত হয়েছে সেই চারাগাছটি, তো এই পুরোটাই সঙ্গে জড়িয়ে আছি, পুরোটাকে খুব কাছ থেকে দেখেছি। তো ঘরবন্দি মনের থেকে আমি নিজেকে কখনো আলাদা কিছু ভাবি না, একদম একজন সদস্য থেকে শুরু করে সদস্যদের বেশি যদি কোনো শব্দ বলা যেতে পারে, আমি সেইভাবেই ঘরবন্দি মনের সঙ্গে রয়েছি, আগেও ছিলাম। আগেও আপনারা আমার লেখা হয়তো অন্য অনেকের কণ্ঠে আপনারা শুনেছেন, মাঝে মধ্যে পড়েওছেন। এবারে আসি আজকের বিষয়। মামাবাড়ির পুজো না পাড়ার পুজো, দুটো পুজোর আমার মতে মনে হয় দুটো পুজোর যে মাধুর্য বা তার যে এসেন্স যাই বলুন না কেন, সেগুলো কোথাও না কোথাও একটু ডিফারেন্ট।
মামাবাড়ির আবদার বলতে বিষয়টা যেরকম বুঝি আমরা, আমার ব্যক্তিগত জীবনে মামাবাড়ির পুজো বিষয়টা ঠিক সেই রকম। জন্মসূত্রে আমি মামাবাড়িতেই মানে আমার জন্মগ্রহণ, দুর্গাপুরে আমার মামাবাড়ি। তো সেখানে দাদু, দিদা, মামারা, মাসিমুনি সবাইকার মধ্যে একটা বড় হয়ে ওঠা। সেক্ষেত্রে মামাবাড়ির পুজোর যে মানে আনন্দ, যে আন্তরিকতা, সেটা আমার সঙ্গে একটা দীর্ঘ সময় ধরে আমার জীবনে জুড়ে রয়েছে, মিশে রয়েছে। ছোটোবেলাতে এমন একটাও পুজো আমি পার করিনি যে পুজোটাতে আমি মামাবাড়িতে যাইনি। আমার একটা কি বলবো, একটা ছোটোবেলাকার একটা রুটিনের মধ্যে ছিল বলা যেতে পারে, যেখানে হয়তো পঞ্চমীর দিন আমি মামাবাড়ি চলে যেতাম। কখনো হয়তো বাবা বা মায়ের সঙ্গে গেছি, অধিকাংশ সময় মামারা নিতে এসেছেন, কখনো কখনো দাদু এসেছেন। তো সেই হিসেবে গেছি। পুরো পুরো পুজোটাতে যে একটা আনন্দ, সে আনন্দের কখনো কোনো ভাটা পড়েনি। যত দিন এগিয়েছে সে আনন্দে কি বলবো, আনন্দের মাত্রাটা আরও বেড়েছে দিনের পর দিন, কিন্তু কখনো সেখানে কোনো ভাটা পড়েনি, কোনো খামতি হয়নি। মামাবাড়ির ঠিক সামনেই একটি ক্লাব রয়েছে যাদের উদ্যোগে দুর্গাপুজো হয়। সো সেখানে যাওয়া, সেখানে মামাবাড়ির ওই পাড়াতে আরও কিছু কুচো কাচা, যেমন যখন আমি ছিলাম তারাও আমার সঙ্গে সেরকমই হই হুল্লোড় করা, বিভিন্ন সময়ে একসঙ্গে নবমীর দিন ভোগ খেতে যাওয়া। তো এই বিষয়গুলোর সঙ্গে একটা আন্তরিকতা প্রচণ্ড রকমভাবে মিশেছিল। এখনকার বাচ্চাদের মধ্যে অনেক জিনিসের আমরা অনুভব করতে পারি যে বিষয়গুলো তারা সঙ্গে হয়তো মানে কখনো হয়তো সেগুলো অতটা অনুভব করতে পারেনি এখনকার দিনে, বা পারছে না হয়তো নানাবিধ কারণে। ক্যাপ ফটকা ফাটানোর বিষয়টা মানে যে একটা ইন্টারেস্ট বিষয় ছিল, সেটা হয়তো এখনকার দিনে অনেকে মিস করে। সেটা হয়তো এখনকার দিনে অনেক বাচ্চাই সেই বিষয়টাকে অতটা উপভোগ করতে পারে না যতটা আমরা করেছি। তো সেই বন্দুক নিয়ে চলে যাওয়া, বিভিন্ন রকম কালি ফটকা, মুড়ি ফটকা, যাই বলুন ইত্যাদিগুলো ফাটানো, জ্বালানো নানা রকমভাবে, এবং হই হুল্লোড়ে কোনো খামতি নেই। এই যে একটা পরিবেশ, এই পরিবেশগুলো দিনের পর দিন কিন্তু আমাদের মধ্যে কোথাও না কোথাও খুব হারিয়ে যাচ্ছে দিনের পর দিন। এখন আমরা বড় হয়ে যাচ্ছি, আমরাও সেই মানে বড় হয়ে গেছি। তো সেই দিনগুলোকে প্রচণ্ড রকমভাবে মিস করি। সেখানে দাদুর আদর, মামাদের, দিদার হাতের বানানো কুড়মা, নিমকি, বোঁদে, এই বিষয়গুলো যেগুলো আগেকার দিনে মানে রাতের পর রাত জেগে আর কি, স্পেশালি আমি, আমার ছোটো মামা এবং আমার মাসিমুনি, আমরা তিনজনে মিলে এগুলোর মানে কি বলবো, এগুলো তো আমরা প্রচণ্ড একদম দক্ষ পটু ছিলাম আর কি। তো সেই হিসেবে রাতের পর রাত জেগে এইসব বানানো, তার যে একটা মজা, নারকেল নাড়ু, সামনে দশমী আসবে, তারপরে তার কিছুদিন পরেই মামাবাড়িতে লক্ষ্মী পুজো, সেই লক্ষ্মী পুজোর আরাধনা। তো এই একটা দীর্ঘ সময় আমরা খুব আনন্দের সঙ্গে কাটিয়েছি, যে এটাতে হয়তো মানে যে আনন্দটার মধ্যে কোনো রকম কোনো হিসেব ছিল না, যে আনন্দটার মধ্যে কোনো রকম কোনো মানে শুধু সেটা একটা নিখাদ আনন্দই ছিল, যেখানে দ্বিতীয় কোনো ভাবনা তার সঙ্গে জুড়ে ছিল না। মামাবাড়ির পুজোটা এই রকমই। শুধু আমি আমার ক্ষেত্রে বলবো না, আমি এটাও বিশ্বাস করব যে আমার মতো বা আমার বয়সী যারাই এই সময়গুলোকে পার করেছেন, যারাই হয়তো বিভিন্ন মামাবাড়িতে গেছেন, এবং সব স্পেশালি তো আবার আরেকটা জিনিস বলতে পারি, যাদের হয়তো অনেকের মামাবাড়িতে নিজস্ব পুজো থেকে থাকে, যারা সেটাকে উপভোগ করেছে তাদের তো মানে তাদের আনন্দের তো কোনো মাত্রা সীমা পরিসীমা হতে পারে না কখনো, তার সঙ্গে কোনো আনন্দের তুলনাও হবে না। আর আমাদের মতো যারা আমরা একসঙ্গে এই পুজোগুলোকে কাটিয়েছি, উপভোগ করেছি, আমরা যত সময় এগিয়েছে তত সে আনন্দ বেড়েছে। তখনকার দিনে হয়তো এত প্যান্ডেলের জাঁকজমকটা আমি এতটা বলছি না, এখনকার দিনে যতখানি বড় বড় প্যান্ডেল তৈরি করতে হয় বা যত আলোর ঝকমকানি এত কিছু আমরা দেখতে পাচ্ছি, সেইগুলো হয়তো তখনকার দিনে হয়তো এতটা ছিল না। তখনকার দিনে আন্তরিকতাটাই এত বেশি ছিল, যার জন্য এই বিষয়গুলো আমাদের কাছে কখনো আর
খুব একটা বেশি আমাদের উপর জাঁকিয়ে বসতে পারেনি। প্রতিযোগিতার বিষয়টা ছিল না, প্রতিযোগিতাটা এরকম মাত্রায় কখনো আসেনি যেটা এখন আমরা দেখতে পাই যে হ্যাঁ অমুক পাড়াতে সেই রকমের পুজো হলো, তাহলে তমুক পাড়াতে এটা কেন হচ্ছে না, বা এই বিষয়গুলো কখনো আমাদের আসেনি। আমরা গেছি মামা বাড়িতে, সেখানে মামার সঙ্গে ঠাকুর দেখতে যাওয়া, দাদুর সঙ্গে দেখতে যাওয়া। ব্যক্তিগতভাবে আমি আবার খুব একটা মানে আমার কাছে ঠাকুরটা বা প্যান্ডেলটা বেশি গুরুত্বপূর্ণ, তো সেই জন্য আমি ব্যক্তিগতভাবে আমি খুব একটা বেশি রাতের দিকে বেরোতাম না। এবং আমরা অনেকেই জানি যে দুর্গাপুরে যে ধরনের পুজো হয়, যে ধরনের পুজো মণ্ডপ হয়, তাতে করে যে ভিড় জমায়েত হয় আর কি, তাতে রাত্রেবেলাতে বা সন্ধ্যেবেলার দিকেই ঠাকুর দেখা, প্রতিমা দর্শন করা, এগুলো মারাত্মক একটা কী বলবো একটা অ্যাডভেঞ্চার রহস্য। যাদের এগুলো ভালো লাগে তাদের অবভিয়াসলি তারা রাতের পর রাত জেগে তারা শহরে ঘুরে বেড়ান। চণ্ডীদাস থেকে শুরু করে মার্কনি, নবারু, নগ্রণী, কোনো কিছুর কোনো ঘাটতি নেই। আর আমি ব্যক্তিগতভাবে এতটা ভিড়ে প্রবেশ করতে চাই না, আমার কখনো এতটা, আমি একটু নিরিবিলিতেই বেশি থাকতে চাই। তো সেক্ষেত্রে আমি সকালবেলাতে যেতাম, সকালবেলা একটু ফাঁকা থাকতো, মণ্ডপগুলো ফাঁকা থাকতো, প্রতিমা দর্শনটা আরও ইজি হয়ে যেত। তো সেই জন্য সকাল দিকে আমি বেশি যাতায়াত করতে এখনও পছন্দ করি, স্টিল এখনও আমি সেটাই বেশি প্রেফার করি। তো এইভাবেই মামাবাড়ির পুজোগুলো পার করে এসেছি দীর্ঘ একটা সময় ধরে। এখন মামাবাড়িতে যে যাওয়া হয় না পুজোতে সেটা একেবারে বলবো না, কিন্তু দিনের পর দিন যত বড় হচ্ছি তত পাড়ার পুজোর প্রতিও একটা টান আকর্ষণ রয়েছে। এবং বিশেষত আমার যেখানে বাড়ি বা আমি যেখানে থাকি, সেই বাড়ির ঠিক জাস্ট মানে 3-4টে বাড়ি পরেই হচ্ছে আমার পাড়ার দুর্গা মণ্ডপ, যে মণ্ডপ এখন আবার নতুনভাবে সেজে উঠছে এবছর। তো সেখানে পুজোর যে আমেজ, সেই আমেজটা হয়তো আমি ছোটোবেলাতে অতটা আমি উপভোগ করতাম না, কারণ তখন আমার একটা মামা বাড়ির আমি যাবই এরকম একটা টান ছিল, একটা আকর্ষণ, সেটা এখনও রয়েছে। আমি বলবো না যে সেটা তো কোনো কমতি এসেছে, কিন্তু এখন পাড়ার পুজোর প্রতিও টানটা বেড়েছে। কারণ জানি যে পাড়াতে থাকি, পাড়াতে আরও অনেক দাদা দিদি ভাই বোন আরও অনেকে রয়েছেন, কাকিমা জেঠিমা। তো সকলের সঙ্গে একটা হই হুল্লোড় করতে যাওয়া, পাড়া থেকে ওই সপ্তমী দিন সকালবেলায় যে জল আনতে যাওয়া একটা বিষয় থাকে আমাদের পাড়াতে, পালকি নিয়ে যাওয়ার। তো সেইগুলোতে যতবার গেছি সেই সবাইকার সঙ্গে গল্প করতে করতে সেখানে একটা আন্তরিকতা অনুভব করেছি। সেখানেও দিনের পর দিন যত সময় এগোচ্ছে তত কিন্তু আমাদের যে মানে সবাইকার মধ্যে থেকে, পাড়ার সকল মানুষজনদের মধ্যে থেকে পাড়ার পুজোটাকে উপভোগ করা, সেখানে মন্দিরে যাওয়া, সেখানে অষ্টমীর পুজোতে বা সন্ধি পুজোতে থাকা, তো এইগুলো সঙ্গে দিনের পর দিন থাকতে থাকতে কোথাও না কোথাও এখন কিন্তু পাড়ার পুজোটার প্রতিও একটা কী বলবো একটা টান এসেছে। কারণ এটা আমি কোনো দুর্ভাগ্য বা সৌভাগ্যের কোনো বিশেষিত করব না, কারণ যেহেতু এটা প্রত্যেকটা ব্যক্তির একটা নিজস্ব আলাদা আলাদা চয়েস থাকতেই পারে। কারুর কাছে তার পাড়ার পুজোর থেকে বড় পুজো হতে পারে না, কারুর হয়তো পাড়ার পুজোতে সরাসরি কোনো ইনভলভমেন্ট থাকতে পারে, ঠিক আছে, কিন্তু আমি সেরকম কোনো কিছুতেই নেই। তো সেই হিসেবে আমার কাছে ওই রকম বিষয়টা নয়। আমি একজন দর্শক হিসেবে, আমি একজন পাড়ার একজন সদস্য হিসেবে অবভিয়াসলি আমার পাড়ার পুজোর প্রতি এখন একটা টান রয়েছে। সেখানে আরও অনেক বন্ধুরা এসে জোটে, সেখানে আরও গল্প হয়, হাসি মজা ঠাট্টা অনেক কিছু চলতে থাকে। কখনো কখনো খেতে যাওয়া, ঘুরতে যাওয়া, এই বিষয়গুলো তো রয়েইছে। আর মামাবাড়িতে এখন একটু কোথাও না কোথাও একটু কম হয়েছে যাতায়াতের বিষয়টা। এখন প্রত্যেকের নিজস্ব জীবনের পরিধি বেড়েছে। দাদুকে হারিয়েছি বেশ কিছু বছর আগে, তো সেখান থেকে এখন মামাদেরও নিজস্ব কাজকর্ম, মাসিমণিও বিবাহ সূত্রে বাইরে থাকেন। সেক্ষেত্রে এখন একটু মামাবাড়ি যাওয়ার প্রবণতাটা একটু কমতি এসেছে কোথাও না কোথাও। আর সেই জায়গাটাকে পূরণ করছে এখন পাড়ার পুজো। কারণ পাড়ার পুজোর প্রতি যে হয়তো যে ভালোবাসাটা এতদিন হয়তো অনুভব করিনি, বা ছোটোবেলাতে হয়তো খুব সহজে হয়তো দৌড় হয়তো পঞ্চমী দিন সকালবেলায় মামাদের সঙ্গে বা দাদুর সঙ্গে মামাবাড়ি চলে যেতাম, সেটা এখন আর যাওয়া হয়ে ওঠে না। এখন নিজেরও কর্মসূত্রে একটু ব্যস্ততা রয়েছে, তার ফলে সব সময় ছুটি ম্যানেজ করে বেরোনোটা একটু সমস্যা হয়ে যায়।
তো সেই ক্ষেত্রে পাড়ার পুজো কিন্তু পাড়ার পুজোর জায়গা থেকে এখন কি বলবো, এখন কেউ কাউকে ছাপিয়ে যায়নি। আমি বলবো না যে মামাবাড়ির পুজোর উপর পাড়ার পুজো ছাপিয়ে গেছে, বা মামাবাড়ি যাওয়া হচ্ছে না বলে মামাবাড়ির পুজোটার কোথাও সেই আনন্দটা হারিয়ে যাচ্ছে, এমনটা নয়। যে যার মতো করে সময়ের তালে তালে বলা যেতে পারে, সময়ের আবহমানতায় বলা যেতে পারে যে সেই আনন্দ, সেই ভালো লাগাগুলো তার রূপ পরিবর্তন করেছে। আমি শুধুমাত্র বলবো যে সেই আনন্দ ভালোবাসাগুলোর একটা রূপের পরিবর্তন এসেছে। যেরকম ভালোবাসাগুলো বা যে টান বা যে আকর্ষণ, যেটা হয়তো আজ থেকে 10 বছর 15 বছর আগে অনুভব করেছি, 20 বছর আগে যেগুলো অনুভব করেছি, সেগুলো দিনের পর দিন একটু না একটু কোথাও একটু পরিবর্তন এসেছে সেগুলোর মধ্যে। মানুষ তো শুধু পরিবর্তনের মধ্যে দিয়েই বাঁচতে চায়, আর আমাদের জীবনে যে পরিবর্তনগুলো সবসময়তে যে পরিকল্পনা অনুযায়ী হবে এমনটাও নয়। তো এবং সবসময় যে কাঙ্ক্ষিত অনাকাঙ্ক্ষিত অনেক কিছুই ঘটে আর কি, আমরা চাইলেই সব কিছু হবে এমনটা নয়। অনেক ক্ষেত্রে আমরা হয়তো যা চাই না সেই রকমের বিষয় ঘটে, এবং যার সঙ্গে হয়তো আমাদেরকে তাল মিলিয়ে চলতে হয়, এবং তাল মিলিয়ে চলাটাতেই আমাদের জীবনের ছন্দ, আমাদের জীবনের মাধুর্য লুকিয়ে রয়েছে। সেই জায়গা থেকেই আমি বলবো যে একটা সময় মানে ছোটোবেলা বা শৈশবকাল বলতে বাল্যকালের যে বিষয়টা ছিল, সেখানে পুরোটা জুড়ে ছিল হচ্ছে মামাবাড়ির পুজো। মামাবাড়ির পুজোর বাইরে হয়তো কখনো কিছু ভাবতেই পারিনি। সেটাতে পাড়াতে যত ভালো পুজোই হোক না কেন, যত যাই হয়ে যাক না কেন, যে যাই বলবো না কেন, কিন্তু মামাবাড়ি যেতে হবে, মামাবাড়িতে পুজো কাটাতে হবে। সেখানে যে আনন্দ সেটাকে উপভোগ করতে হবে। সেখানেও আরও অনেক বন্ধুদের সঙ্গে ওই যে বললাম ফাটকা ফাটানো, খেলতে যাওয়া, ঘুরতে যাওয়া, সামনের প্যান্ডেলে গিয়ে বসে থাকা। তো এই বিষয়গুলো তখনকার দিন একটা মারাত্মক রকমভাবে বলা যেতে পারে মানে ভর করেছিল। এবং যত ধীরে ধীরে কর্মক্ষেত্রে পরিধি বেড়েছে, যত প্রত্যেকে নিজেদের জীবনের একটা ব্যস্ততা বেড়েছে, জীবনেও কিছু কিছু ক্ষেত্রে নিয়মের গণ্ডি কিছু পরিবর্তন এসেছে, সেসব কিছুর সঙ্গে তাল মিলিয়ে চলতে চলতে এবং সাংসারিক ধর্মিক বিভিন্ন রকমভাবে যে পারিবারিক কারণের ক্ষেত্রে এখন পাড়ার পুজোর যে একটা ধরন, সেটাতেও কিন্তু আমাদেরকে মানিয়ে নিতে হয়েছে। বা শুধু মানিয়ে নিতে নয়, এখন সেটাকে আমরা উপভোগ করতে শিখেছি অন্য রকমভাবে। আর পাড়ার পুজোর মতন করেই সেটা এখন একটা ভালো লাগার জায়গায় চলে এসেছে। গর্ব করে বলতে পারি, হ্যাঁ এটা আমার পাড়ার পুজো, এটা আমার পাড়ার দুর্গা মন্দির, এটা আমার পাড়ার প্রতিমা। তার যে জাঁকজমক, তার যে ভালো লাগা, এবং তো আমি আগেই বললাম কিছুক্ষণ আগে যে বিশেষত এই বছর তো আরও স্পেশাল, কারণ নতুন মণ্ডপ তৈরি হচ্ছে, নতুন মন্দির তৈরি হচ্ছে। তো সেই নতুন মন্দিরে নতুন মায়ের আগমন, এই বিষয়গুলো একটা কোথাও না কোথাও একটা বেশ একটা নতুন একটা আমেজ নিয়ে আসছে। নস্টালজিক আমরা সবাই, কেউই আমরা আমাদের অতীতকে একদম ভুলে গিয়ে আমরা থাকতে পারি না। অতীতকে ধরেই আমাদের ভবিষ্যৎকে দেখতে হয়, বা বর্তমানের ওপর আমাদেরকে হাঁটতে হয়। তাই অতীতের মামাবাড়ির পুজোর যে আমেজ বা মামাবাড়ির পুজোর যে স্বাদ, সেটা সেই রকমই চিরটাকাল থেকে যাবে, যেমনটা আমি উপভোগ করে এসেছি, যেমন যে মুহূর্তগুলোকে আমি কাটিয়ে এসেছি, যে মুহূর্তগুলো আমার সঙ্গে সারাটা জীবন রয়ে যাবে গাঁথা। আর বর্তমানে দাঁড়িয়ে এখন যে পাড়ার পুজোর যে আমেজ, পাড়ার পুজোর যে উচ্ছ্বাস, তার যে আনন্দ, সেটাও একরকমভাবে উপভোগ করছি। আগামী দিনে মামাবাড়ির পুজো প্রায়োরিটি পাবে না পাড়ার পুজো প্রায়োরিটি পাবে, সেটা সময়ই বলবে। কিন্তু বর্তমানে দাঁড়িয়ে এখন পাড়ার পুজোর প্রতি একটা টান রয়েছে। পাড়ার পুজো আমি আগেই বললাম, তার একটা আলাদা গর্বের জায়গা রয়েছে। আজ 5-7 বছর আগে আমাদের পাড়াতে 50 বছরের পূর্তি হয়েছিল। সেখানে তার যে একটা জাঁকজমক অনুষ্ঠান, বাচ্চা ছেলে মেয়েদের, ভাই বোনদের সব নাচ, আবৃত্তি, গান, এইসবের মধ্যে অনেক কিছু আনন্দ হয়েছে, অনেক কিছু হুল্লোড় হয়েছে। সে সব কিছুকে খুব কাছ থেকে উপভোগ করেছি। তার সঙ্গে তো খাওয়া দাওয়া তো ছিলই। তো এইভাবেই আমরা আমাদের সময়ের তালে তালে আমরা এগিয়ে চলেছি। কখনো মামাবাড়ির পুজোর একটা আনন্দ ছিল একটা আলাদা ধরনের, পাড়ার পুজোর একটা আনন্দ সেটাও একটা আলাদা ধরনের। পরবর্তী সময়ে আমরা আরও কোথায় কোথায় যাব সেটা আমরা জানি না। প্রত্যেকে যেখানেই যায় না কেন, আমাদের প্রত্যেকের সঙ্গে আমাদের মা থাকবেন, মায়ের আশীর্বাদ থাকবেন, এবং
এইভাবে আমরা আমাদের জীবনের তালে তালে একটু একটু করে এগিয়ে যাই। বেশি আর কিছু বলবো না, আমি আমার অভিজ্ঞতার কথা একটু আপনাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম। আশা করি আপনাদের ভালো লাগবে, এবং শুধু শুনলে হবে না, আমি আপনাদের তরফ থেকেও শুনতে চাই যে কার কি ভালো লাগে, কার মামাবাড়ির পুজো ভালো লাগে, কার পাড়ার পুজো ভালো লাগে, বা এবং স্পেশালি আমি আরেকটু জোর দিয়ে বলবো যে যদি কারুর নিজস্ব মানে অনেকের তো থাকেই যে কারুর বাড়িতে নিজেদের দুর্গাপুজো রয়েছে, সেটা মামাবাড়িতেও হলেও বা নিজেদের যেখানে হোক না কেন বাড়িতে হোক, তো সেই রকম যদি অভিজ্ঞতা থেকে থাকে তো অবশ্যই সেগুলো আপনারা শেয়ার করবেন। এই গল্প যখন পাবলিশ হবে তার কমেন্ট বক্সে করতে পারেন। তো সেখানে আমাদের গল্পগুলো শোনার অপেক্ষায় রইলাম। আর দীর্ঘায়িত করব না, অনেকক্ষণ বললাম, যতটুকু সম্ভব হলো। প্রত্যেকের পুজো ভালো কাটুক সেটাই বলবো, এবং আমরা আমাদের জীবনে আর একটু ভালোভাবে এগিয়ে চলি। আমরা আমাদের জীবনে যা কিছু হয়েছে বিগত 2 বছর ধরে, আমরা যে ভয়াবহ যে পরিস্থিতি কাটিয়ে এসেছি বা হয়তো এখনও অনেকাংশে কাটিয়ে চলছি, সেই সব কিছুর থেকে মা আমাদের তাড়াতাড়ি উদ্ধার করুন, এটুকুই প্রার্থনা। অনেকের জীবন অনেক কিছু ক্ষতি হয়েছে, সেই সমস্ত ক্ষতি কাটিয়ে উঠি আমরা। এবার ধীরে ধীরে আমরা আমাদের কর্মক্ষেত্রে আরও এগিয়ে চলি। প্রত্যেকের জীবন ভালো হোক, সুস্থ হোক। আর পরিশেষে অবশ্যই বলবো ভ্যাকসিন নিয়ে নেবেন। ভ্যাকসিনেশনটা এই মুহূর্তে খুব দরকার। প্রত্যেকের জীবনে সুরক্ষিত থাকুক, প্রত্যেকে সুস্থ থাকুক, যে যেভাবে খুশি ভ্যাকসিনটা অবশ্যই নেবেন আর কি। এবং পাশাপাশি যে নিয়ম কানুন, যে গুটি কয়েক নিয়ম কানুন বলা হয়েছে সেগুলো একটু মেনে চলবেন। পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, হাত ধুবেন সময় মতো, বাইরে থেকে বাড়িতে এলে একটু নিজেদেরকে স্নান করে নেওয়া বা একটু স্প্রে ট্রে করে নেওয়া ইত্যাদি বিষয়গুলো একটু মেনে চলবেন। সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, পুজোকে উপভোগ করুন। নমস্কার, আমি ঋতুপর্ণা, ঘরবন্দি মনের একনিষ্ঠ সদস্যা। ছোটবেলা থেকেই নৃত্যশিল্পী, তাছাড়াও লেখালেখি, আঁকাআঁকি এবং থিয়েটার আমার বড্ড ভালো লাগার জায়গা। তবে বাচিক শিল্পে হাতেখড়ি আমার দীপাদির হাত ধরেই। আজ আমি এসেছি আপনাদের কাছে কিছু পুজোর গল্প নিয়ে। মামাবাড়ির পুজো না পাড়ার পুজো? সেপ্টেম্বরের মাঝামাঝি আসতেই মনটা যেন কেমন আনচান করে ওঠে। হাজার হোক বাঙালি বলে কথা, যতই ভাত ঘুম ভুঁড়ি সচেতন ভেতো বাঙালি বলে খ্যাপাক না কেন, ইস্ট বেঙ্গল মোহনবাগান, রসগোল্লা আর শারদীয়া উৎসব এ হলো বাঙালির একান্ত আপন ইমোশনের জায়গা। তা মানতেই হবে। একচালার প্রতিমা থেকে বড়সড় থিম পুজো, হই হুল্লোড় ও হুজুগের কিন্তু অন্ত নেই। বারোয়ারি পুজো থেকে সার্বজনীন, সবইতেই জাঁকজমক ও অভিনবত্বের ছোঁয়া। যদিও বা ওই প্রতিযোগিতার ইঁদুরদৌড়টাই বেশি। এখনকার হালফিলে মফস্বল থেকে শহরতলি। নতুন সংযোজন বলতে আবাসনের পুজো। আজকালকার আপনকেন্দ্রিক নিউক্লিয়ার ফ্যামিলিতে একটু পাঁচমিশেলি বাকুলবন্দির ছোঁয়া, সেখানেও সান্ধ্যানুষ্ঠান, খাওয়া দাওয়া আর দেদার ফুর্তির আয়োজন। তবে আমার কাছে মামাবাড়ির পুজোর থেকে পাড়ার পুজোই বেশি আকর্ষণীয়। তবে টানটা পুজোর দিকে খুব বেশি নয় যদিও। পুজো মানে এখনকার ব্যস্ত জীবন থেকে দুদিনের জন্য একটু নিরুদ্দেশ হওয়া, একান্তে নিজের সঙ্গে একটু সময় কাটানো, গল্পের বইগুলোকে গোগ্রাসে গিলে ফেলা আর মন ভরে রান্না করা নিজের ইচ্ছে মতো। ও কথায় কথায় তো বলতেই ভুলে গেছি, রান্না আমার একান্ত ভালো লাগার একটি জায়গা। কাজের চাপে সারাটা বছর নিজের জন্য ওই যেমন তেমন করেই চলে আর কি। সত্যি বলতে কি, একার জন্য ঠিক করতেই ইচ্ছে করে না, কিন্তু পুজোর কটা দিন বাবা মায়ের সঙ্গে কাটাতে, বন্ধু বান্ধবদেরকে নেমন্তন্ন করে খাওয়াতে মন্দ লাগে না। আসলে আমি রেঁধে বেড়ে মানুষকে আপ্যায়ন করেই বেশি শান্তি পাই। এটা আমার একান্তই নিজের একটু ভালো লাগা। আর এই পুজোর সময়তেই সুযোগ পাই। তবে আমার ছোটোবেলার পুজো কাটতো মামাবাড়িতে। সেখানকার আবার পাড়ার সার্বজনীন পুজো। মামারা দাদুরা ছিলেন উদ্যোক্তা। তবে ছোটোবেলাটা বেশ হুল্লোড়েই কেটেছে।
মামা বাড়িতে বলতে দাদাই, দিদান, মা, মামু আর আমি। এমনিতে ছোট পরিবার, তবে আমি তো ছেলেবেলা থেকেই লেজেন্ডারি শয়তান। গুলতি মারা, পাড়ায় ছুটে বেড়ানো, পাঁচিল টপকানোতে আমার জুড়ি মেলা ভার ছিল। ছোট ছিলাম তো, তাই আমাকে নিয়ে কেমন যেন একটা হই হই রই রই কাণ্ড লেগে থাকতো। সাথে সেলিব্রিটি ট্রিটমেন্টও পেতাম। সারাটা দিন টই টই করে খেলে বেরিয়ে রাত্রেবেলা যখন ক্লান্ত হয়ে পড়তাম, এখনও মনে পড়ে দিদান পায়ে গরম সর্ষের তেল দিয়ে মালিশ করে দিত, দাদাই গায়ে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়িয়ে দিত। কত হরেক রকমের গল্প বলতো মজার মজার। উচ্ছেবতী সুয়োরানী দুয়োরানীরা স্বপ্নের মধ্যে ভিড় করত। বড্ড আগলে থাকতো দিনগুলো। পুজো মানেই আমার কাছে তখন আদরে মোড়া দিন। কালের নিয়মে এখন বড় হয়েছি। আজ বুঝি কি মণিমাণিক্য ফেলে এসেছি সেই দিনগুলোই। এখন দাদাই নেই। সুয়োরানী দুয়োরানীরাও আর আগের মতো ভিড় করে আসে না স্বপ্নের মধ্যে। এখন শুধু চোখ বুঝলেই রেষারেষি, জটিলতা, চড়াই উতরাইয়ের এক ভয়ানক দৈত্যপুরীর গল্প। তবুও পুজো আসে, পুজো যায়। বাঙালি মনে এক আনন্দ উদ্বেলিত হয়ে ওঠে। আন্তরিকতা, আবহ, হাসি ঠাট্টা, জাঁকজমকে বেশ জমাটি করে কেটে যেতে পারলেই হলো সেই 4টি দিন। তারপর আবার সেই পাক্কা 1টি বছরের অপেক্ষা। আবার এসো মা, ফিরিয়ে দাও সে আদরে মোড়া সোনালি দিনগুলো। কি বন্ধুরা, কেমন লাগলো পুজোর গল্পের প্রথম পর্ব? যদি ভালো লেগে থাকে তাহলে দেরি না করে এক্ষুনি লাইক, কমেন্টস ও শেয়ার করুন বন্ধুদের সাথে। আর যদি আপনিও শোনাতে চান আপনার অভিজ্ঞতার গল্প, তাহলে কি করতে হবে নিশ্চয়ই জানা আছে। কমেন্ট করে ঝটপট জেনে নিন দ্বিতীয় পর্বের বিষয়। আজ তাহলে যেতে হবে বন্ধুরা। যেতে যেতে ঘরবন্দি মনের ও সকল শ্রোতা বন্ধুদের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমাদের আজকের অংশগ্রহণকারী বন্ধু শুভ্রা রায়, মনিকা মুখার্জি, আকাশ কর্মকার, সৌরভ চক্রবর্তী ও ঋতুপর্ণা কুণ্ডুকে। আসছে পুজোর আমেজ গায়ে মেখে আজকের মতো শুভরাত্রি। আবার আসছি নতুন পর্ব নিয়ে আগামী 3রা অক্টোবর ঠিক রাত 10টায়। থাকছেন তো?